সময় কিভাবে সবকিছু বদলে দেয়। এখন জাপানের পক্ষ থেকেও ভারতের বিপক্ষে যাওয়া শুরু হয়ে গেছে, আর ভারতের মিত্র দেশ বলে মনে করা জাপানও ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে দিয়েছে। আর আপনিও শুনলে আশ্চর্য হবেন যে ভারতের পুরনো বন্ধু জাপান ভারতের বিভিন্ন কোম্পানির ওপর বিভিন্ন স্যাংশন লাগানোর হুমকি দিচ্ছে, আর অলরেডি কিছু কোম্পানির ওপর তো নিষেধাজ্ঞা জারিও করে দিয়েছে। আর এতে না কেবল ভারত যুক্ত রয়েছে, বরং ভারতের সাথে ভালো সম্পর্কযুক্ত দেশ ইউএই কেও এই বিষয়ে যুক্ত করা হচ্ছে। আসলে আপনার যদি মনে থাকে তাহলে কিছুদিন আগে ইতালিতে আয়োজিত G7 সামিট থেকে প্রধানমন্ত্রী মোদী ভারতে ফিরেছেন, আর এই সমস্ত সিদ্ধান্ত G7 সামিটের সময়ই গ্রহণ করা হয়েছে। কেননা জাপানের সঙ্গে সঙ্গে G7 যত কান্ট্রি রয়েছে তারা সবাই রাশিয়ার ওপর এক্সটার্নাল চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। আর এখানে ভারত যেহেতু রাশিয়ার সবচেয়ে ভালো বিজনেস পার্টনার, এই জন্য ভারতের বেশ কিছু কোম্পানি যারা রাশিয়াতে নিজেদের জিনিসপত্র এক্সপোর্ট করে থাকে সেই সবার ওপর নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে জাপান মনে হয় ভুলে গেছে এ থেকে তারা এদেরই কতটা ক্ষতি করছে। কারণ কিছুদিন আগে জাপান এবং ভারতের মধ্যে এমন কিছু প্রজেক্ট শুরু করা হয়েছিল যেখানে জাপান দ্বারা অনেক বেশি ইনভেস্টমেন্ট করা হয়েছে। আর এখন যদি জাপান ভারতের বিরুদ্ধে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে জাপানের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হবে। তো সম্পূর্ণ আপডেট আসলে কি সেইটাই ভিডিওতেই জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আসলে দেখতে গেলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেছে, কিন্তু এখনো এই যুদ্ধ থামার নামই নিচ্ছে না। আর এমনটা এর জন্য কারণ এখনো পর্যন্ত রাশিয়ার ফাইন্যান্সিয়াল পাইপলাইনের ওপর কোনো প্রকার ইম্প্যাক্ট পড়েনি। আর রাশিয়ার ফাইন্যান্সিয়াল পাইপলাইনকে মজবুত করাতে সবচেয়ে বড় ইনভলভমেন্ট রয়েছে ভারতের। কেননা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভারত রাশিয়ার থেকে সস্তা দামে কাঁচা তেল ক্রয় করে এসছে। আর এর জন্য ভারত সরাসরি রুপিতে পেমেন্ট করে রাশিয়ার ফাইন্যান্সিয়াল পাইপলাইনকে মজবুত করে রেখেছে। এ থেকে একদিক দিয়ে তো ভারতের ফায়দা হচ্ছে, কারণ ভারত সস্তা দামে কাঁচা তেল পাচ্ছে। কিন্তু আমেরিকার সাথে সাথে মিডল ইস্টের দেশ ইউএই এবং সৌদি আরবের কিছুটা ক্ষতি হচ্ছে, কারণ ভারতকে অলরেডি রাশিয়ার পক্ষ থেকে সস্তা দামে কাঁচা তেল দেওয়ার কারণে এদেরকেও বাধ্য হয়ে লো প্রাইসে এই কাঁচা তেল বিক্রি করতে হচ্ছে। এই জন্য G7 কান্ট্রিতে যুক্ত প্রায় সমস্ত দেশ রাশিয়ার ওপর এক্সটার্নাল প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে, যাতে রাশিয়ার যে ফাইন্যান্সিয়াল পাইপলাইন ভারতের সাথে যুক্ত রয়েছে তাকে বন্ধ করা যেতে পারে। আর আপনাদের বলে রাখি, না কেবল ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক এই সময় কাঁচা তেলের বিষয়ে মজবুত রয়েছে, বরং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যতেও বিশ্বের বিভিন্ন কোম্পানি যুক্ত হয়ে গেছে। আর কিছুদিন আগে যেই খবর সামনে বেরিয়ে এসছে তার তথ্য অনুযায়ী জাপানের পক্ষ থেকে ভারতের সেই সব কোম্পানির ওপর স্যাংশন অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করা হচ্ছে যারা এই সময় রাশিয়ার সঙ্গে নিজেদের বাণিজ্যিক সম্পর্ককে বৃদ্ধি করেছে অথবা কোনো না কোনো ভাবে রাশিয়াতে হাতিয়ার সাপ্লাই করাতে যুক্ত রয়েছে। এছাড়াও তথ্য অনুযায়ী জাপান যে নিষেধাজ্ঞা ভারতের কোম্পানির ওপর ইম্পোজ করেছে সেইটা আমেরিকার প্রেসারের কারণে করেছে, কারণ অলরেডি আমেরিকা এবং বিভিন্ন ইউরোপীয় দেশের পক্ষ থেকে ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেগুলোর বেশিরভাগ রাশিয়ার সঙ্গে ট্রেড করাতে ইনভলভ রয়েছে। আপনি জেনে আশ্চর্য হবেন জাপানের পক্ষ থেকে ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা লাগানোর বড় সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হয়েছে যখন কিছুদিন আগে ভারতের পক্ষ থেকে রাশিয়াতে হওয়া মেডিকেল ডিভাইসের এক্সপোর্টকে বৃদ্ধি করার ডিমান্ড রাশিয়ার দ্বারা করা হয়েছিল, কারণ রাশিয়াতে যুদ্ধের কারণে সেনাদের আহত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, যেই জন্য মেডিকেল ডিভাইসের ডিমান্ড এত বেশি পরিমাণে বেড়ে গেছিল। রাশিয়া এর জন্য ভারতের কাছে আসে। এছাড়াও দেখতে গেলে এই সময়ে রাশিয়া না কেবল ভারতের জন্য ইম্পর্টেন্ট, বরং এর চেয়ে অনেক বেশি রাশিয়ার ভারতকে প্রয়োজন। যেখানে একদিকে আমরা পেট্রোলিয়াম প্রোডাক্টকে রাশিয়ার থেকে ক্রয় করেছি, আর অন্যদিকে আমরা মেশিনারিজ, অটো পার্টস এবং ইঞ্জিন এই সবের সাথে সাথে মেডিকেল ডিভাইসের এক্সপোর্টও করেছি। এখন তো আপনাদের বলে রাখি, জাপান মনে হয় এই বিষয়ে ভুলে গেছে যে যদি তারা ভারতের কোনো কোম্পানির ওপর স্যাংশন ইম্পোজ করে যার জন্য ভারতের ইকোনমির ওপর মেজর ইম্প্যাক্ট পড়ে, তাহলে এর থেকে জাপানের ওই 40 থেকে 45 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হবে। কেননা
কেননা ভারত এবং জাপান মিলে বিভিন্ন প্রজেক্টের জন্য পার্টনারশিপ করে রেখেছে, যেখানে বুলেট ট্রেন থেকে শুরু করে বিভিন্ন রেলওয়ে এবং ব্রিজ প্রজেক্ট যুক্ত রয়েছে। আর এই সবেতে জাপানের যথেষ্ট বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছে। আর এর মধ্যেই একটা হলো মুম্বাই আহমেদাবাদ রেল প্রজেক্ট, যার স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে বৃদ্ধি করার জন্য কিছুদিন আগেই হওয়া G7 সামিটে দ্বিতীয়বারের মতো চর্চা করা হয়েছে। আপনাদের বলে রাখি, মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে শুরু করা এটা হাই স্পিড রেল প্রজেক্ট হতে চলেছে। এই জন্য এর যে আনুমানিক ব্যয় রয়েছে সেটা প্রায় $31 বিলিয়ন কাছাকাছি। এমনকি রেলের প্রজেক্ট 2022 সালেই শুরু করে দেওয়া হয়েছিল, কিন্তু এখনো এর ওপর কাজ চলছে। এর সাথে আরো ইনভেস্টমেন্ট করাও বাকি রয়েছে, আর এই ইনভেস্টমেন্ট জাপান দ্বারা করা হবে। আর জাপান এটা একদমই চাইবে না যে ভারতের হাই স্পিড রেল প্রজেক্টের জন্য তারা ছাড়া আর অন্য কোনো দেশ ইনভেস্টমেন্ট করুক। কেননা জাপানের এই কথা জানা রয়েছে যে ভারতের রেলওয়ে সেক্টর কত বড় মার্কেট, আর এর থেকে না কেবল ভারতের সুবিধা হবে বরং জাপানেরও অনেক ফায়দা হবে। কেননা জাপান এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট যে করেছে, তো এখান থেকে যে বেশিরভাগ ইনকাম হবে তা জাপানের কাছেই পুনরায় যাবে। কিন্তু যদি জাপান ভারতের ওপর স্যাংশন ইম্পোজ করে, তাহলে এটাও হতে পারে যে এই প্রজেক্ট জাপানের হাত থেকে বেরিয়ে যাবে। আপনাদের বলে রাখি, স্পিড রেল প্রজেক্টে বুলেট ট্রেনকে অপারেট করার পরিকল্পনা বানানো হয়েছে। আর ভারতে এই সময় যে বন্দে ভারত বুলেট ট্রেন তৈরি করা হচ্ছে, তার মধ্যে জাপানের টেকনোলজির ব্যবহার করা হয়েছে। আর জাপান ভারতের রেলওয়ে সেক্টরে শুধুমাত্র ইনভেস্টমেন্টই নয়, বরং এছাড়াও অটোমোবাইল সেক্টরেও যথেষ্ট বড় ইনভেস্টমেন্ট করে রেখেছে, যার মধ্যে টয়োটা এবং মারুতি সুজুকির মতো প্লেয়ার্স এই সময়ে ভারতে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। শুধু তাই নয়, ভারতের পাওয়ার সেক্টর এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে সঙ্গে স্পেস সেক্টরেতেও ভারতের সাথে জাপানের যথেষ্ট বড় কন্ট্রিবিউশন রয়েছে। আর দেখতে গেলে এই বিজনেস ওভারঅল ওই 40 থেকে 45 বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে। এছাড়াও যদি অন্যভাবে দেখা হয়, তাহলে এটা একদিক দিয়ে জাপান দ্বারা ভারতে করা ইনভেস্টমেন্ট, যা থেকে এর ফায়দা কোথাও না কোথাও জাপানেরও হতে চলেছে। কেননা জাপান যেইভাবে ভারতে হাই স্পিড রেল প্রজেক্টে বুলেট ট্রেন চালানোর জন্য ইনভেস্টমেন্ট করছে, তার থেকে লাইফ টাইম জাপান ভারতের থেকে রুপি নিতে পারবে। কিন্তু জাপান যেইভাবে ভারতের ওপর স্যাংশন লাগানোর হুমকি দিচ্ছে, তা থেকে জাপানেরও বড় ক্ষয়ক্ষতি হতে পারে, সেইটা জাপান হয়তো চিন্তাও করেনি। এখন তো আপনাদের বলে রাখি, জাপানের পক্ষ থেকে যেই ভারতীয় কোম্পানির ওপর স্যাংশন লাগানোর কথা বলা হচ্ছে, সেটার ওপর ভারতের স্ট্যান্ড একদম নিউট্রাল রয়েছে। কারণ ভারতেরও এই কথা জানা রয়েছে যে জাপান এইরকম কাজ একদমই করবে না, বরং এর পেছনে অবশ্যই আমেরিকা এবং ইউরোপীয় কান্ট্রিগুলোর চাপ রয়েছে। কেননা ভারতের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত প্রথমবার নয়, বরং তখন থেকে শুরু হয়েছে যবে থেকে ভারত রাশিয়ার থেকে সস্তা দামে কাঁচা তেল ইম্পোর্ট করা শুরু করেছে। তখন থেকেই আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের স্যাংশন জারি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মনে হয়? এই সব সমস্যা থাকা সত্ত্বেও জাপান কি ভারতীয় কোম্পানির ওপর স্যাংশন লাগাবে, হ্যাঁ নাকি না? নিচে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের কাজ আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।